আমরা শুরু করব পর্ষদ টেস্ট পেপারের 241 নম্বর পেজের অঙ্ক। তো এই পেজের সকল থিওরি কোশ্চেন আমি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সের লিংক আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে সমস্ত থিওরির অ্যান্সার শিট তোমরা কি করবো ডাউনলোড করে নাও। আর 237 পেজেরও আমি দিয়ে দিয়েছি, সেটাও তোমরা ডাউনলোড করে নেবে। তো আজকের আমাদের 241 নম্বর পেজ। তো 241 নম্বর পেজের যে সকল অঙ্কগুলো রয়েছে, তো গ বিভাগ আর খ বিভাগ থেকে ওই সকল অঙ্কগুলো আমরা এখানটায় ডিসকাস করব। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট কোশ্চেন, তো প্রত্যেকের কাছে পর্ষদের টেস্ট পেপার রয়েছে অবশ্যই, মাধ্যমিকে যারা পড়ছো তো প্রত্যেকেই কিনে নিয়ে স্কুল থেকে পেয়ে গেছো। তো প্রথম কোশ্চেন হচ্ছে 3.4। তো 3.4-এ বলছে একটি বাড়িতে 2 কিলোওয়াট হিটার 220 ভোল্টে ব্যবহার করতে গেলে কমপক্ষে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে তা নির্ণয় করো। তো বাড়িতে যে হিটার রয়েছে, তো হিটারের কিলোওয়াট, ওয়াট কার একক হয়ে থাকে বলো? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে ক্ষমতাকে আমরা পি চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো পি কত না 2 কিলোওয়াট। তো কিলোওয়াট সমান কত ওয়াট হয়ে থাকে? 2000 ওয়াট, তাই তো? আচ্ছা, এবার আর কি দিয়েছে? ওই হিটারের বিভব প্রভেদ ভি দিয়ে দিয়েছে 220 ভোল্ট, তাই তো? তো এবারে বলেছে তো এখান থেকে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে। তাহলে ওই হিটারের মধ্যে দিক দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী আমাকে ফিউজটা লাগাতে হবে। তো ফর্মুলা হচ্ছে কি পি ইকুয়ালস টু ভিআই। তাহলে এই ফর্মুলার রেসপেক্টে আমরা কি করব? কারেন্ট আই ইকুয়াল টু কি লিখবো? পি বাই ভি। তো পি হচ্ছে কত? 2000 ডিভাইডেড বাই আমরা কি করে দেবো? 220। তো একে আমরা কাটাকাটি করে নেব। তো একে আমরা কাটাকাটি করলে আমরা কত পাবো? তাহলে 100/11, তাহলে এত অ্যাম্পিয়ার। তো একে আমরা কাটাকাটি করে নেব, 99.9 এরকম 7-8 এরকম আসবে, ছাড়ো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট এর অথবা কোশ্চেন দেখো, 3.4 এর অথবা কোশ্চেন। তো কোশ্চেনটাকে আগে নিজেরা পড়ো, সলভ করো, যদি না পারো তাহলে এখানটায় দেখো। তো দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 10 ওহম। আবার বলেছে রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে 12/5 ওহম। রোধ দুটি নির্ণয় করো। তো আমি মনে করলাম যে দুটো রোধ হচ্ছে, একটা R1 আর একটা হচ্ছে R2। তাহলে এদের শ্রেণী সমবায়ে যুক্ত করেছি যখন, তাদের তুল্য রোধ কত হচ্ছে? দুটো রোধের সমষ্টি 10 ওহম। আচ্ছা, তো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ফর্মুলা কি? 1/R1 প্লাস 1/R2 ইকুয়ালস টু আমরা কি বলে থাকি? আর ইকুইভ্যালেন্ট। এটাই হচ্ছে তুল্য রোধ। তো 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু দেয়নি, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু দিয়েছে। তাহলে একে আমাকে কি করতে হবে? উল্টাতে হবে। তাহলে উল্টাতে গেলে আমাকে কি করতে হবে? আগে আমাকে একে এলসিএম করে নিতে হবে। তো এলসিএম করে নেওয়ার পর আমি কি লিখতে পারি? R1 প্লাস R2 ইকুয়ালস টু 1/R ইকুইভ্যালেন্ট। তো এবারে আমি উল্টাতে পারবো, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইকুয়ালস টু R ইকুইভ্যালেন্ট। তো R1 R2 অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। দেখো R1 প্লাস R2 মানে হচ্ছে 10 ওহম ডিভাইড বাই 10, আর R ইকুইভ্যালেন্টের ভ্যালু দিয়েছে আমাকে 12/5। তো আমি বসিয়ে দিলাম 12/5। তো 5 দুনে 10, তাহলে R1 ইন্টু R2 সমান হচ্ছে কত? 24। তাহলে R1 ইজিক্যাল টু কত? 24/R2, তাই তো? আচ্ছা, তো এই R1 এর ভ্যালুটা এবার এখানটায় পুট করব। তাহলে কত আসছে? 24/R2 প্লাস R2 ইকুয়ালস টু 10। তাহলে একে আবার এলসিএম করি, 24 প্লাস R2 স্কোয়ার ডিভাইড বাই R2 ইকুয়ালস টু 10। আচ্ছা, একে সাজিয়ে নিলে কি আসছে? যে R2 স্কোয়ার মাইনাস R2 10R2 প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এবারে দ্বিঘাত সমীকরণ আমরা পুট করব। তো দ্বিঘাত সমীকরণে আমরা কি করব? R2 স্কোয়ার মাইনাস R2 প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এখানটা আমাকে কি করতে হবে? যেহেতু প্লাস রয়েছে সেহেতু আমাকে এখানে প্লাস করতে হবে। তো 24 আনতে হবে 10। তো 6 প্লাস 4 করলাম। দ্বিঘাত সমীকরণ তোমরা করতে জানো অবশ্য। R2 স্কোয়ার মাইনাস 6R2 মাইনাস 4R2 প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে R2 যদি কমন নিই, তাহলে R2 মাইনাস 6 মাইনাস 4 একটা যদি এই দুটো থেকে কমন নিই, তাহলে R2 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তার মানে কত আসছে? R2 মাইনাস 6 R2 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে R2-র ভ্যালু দুটো, একটা 6 একটা 4। যখন R2-র ভ্যালু যখন 6, তখন R1 কত? 4। তাহলে R2 দুটো ভ্যালু আসছে, একটা 6 একটা আসছে, একটা 4 আসছে। তাহলে R1 এর ভ্যালু দুটো আসবে। দেখো R2-র ভ্যালু যখন 6, তখন R1 হচ্ছে কত? 4। R2-র ভ্যালু যখন 4, তখন R1 এর ভ্যালু কত হচ্ছে? 6। ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? বোঝা গেল?
তো নেক্সট কোশ্চেন দেখো, তো নেক্সট কোশ্চেন আমি মার্কিং করে রেখেছি কোনগুলো অঙ্ক রয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো, ঘ বিভাগ, ঘ বিভাগের 4-এর 1, তাহলে এটা তোলা হয়ে গেছে, একবার স্ক্রিনশট নিয়ে না, রাত করে দেবো। হ্যাঁ, ঘ বিভাগ 4.1 প্রথম কোশ্চেন, ঘ বিভাগের প্রথম কোশ্চেন 4.1। তোমরা একবার কোশ্চেনটাকে পড়ো, নিজেরা চেষ্টা করো, তারপরে এখানটা না পজ করে চেষ্টা করো, তারপরে এখানটা লক্ষ্য করবে। ক্লিয়ার? আচ্ছা, তো 4.1 দেখো, 4.1 যে কর্ক দিয়ে বন্ধ করা একটি বায়ুপূর্ণ ফ্লাক্সের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 760 mmHg। ফ্লাক্সটির উষ্ণতা বাড়াতে থাকলে ভেতরের চাপ বেড়ে প্রাথমিক চাপের প্রায় দ্বিগুণ হলো। আচ্ছা, কর্কটি ছিটকে গেল, কর্কটি ছিটকে গেল, কোন উষ্ণতায় কর্কটি ছিটকে গেল? তার মানে যখন উষ্ণতা আমি বাড়াতে আছি, তার মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ুর আয়তনের কোনো পরিবর্তন হয়নি ততক্ষণ পর্যন্ত। তো যখনই দ্বিগুণ হলো সেই মুহূর্তে এবারে ছিটকাবে, তাহলে আয়তনের পরিবর্তন তখনও পর্যন্ত হয়নি, কনস্ট্যান্ট ছিল। তো কোন উষ্ণতায় ছিটকালো? আচ্ছা, তো আমাকে এখানটা একটা কি করতে হবে, একটা প্রাথমিক অবস্থা ধরতে হবে, আর একটা কি করতে হবে, অন্তিম অবস্থা ধরতে হবে, অন্তিম অবস্থা। তো প্রাথমিক অবস্থায় P1 V1 T1 কত কি দেওয়া আছে দেখব, অন্তিম অবস্থায় P2 V2 T2 কত কি হবে আমরা দেখব। তো দুটো ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত আছে, আমি ধরে নিলাম x লিটার বা সেন্টিমিটার কিউব, যা খুশি ধরতে পারো। তাহলে দুটোর ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত আছে। এবারে উষ্ণতা দেখো, প্রাথমিক অবস্থায় উষ্ণতা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, তাহলে একে কেলভিনে কনভার্ট করতে গেলে 273 যোগ করতে হবে, তার মানে কত হলো 293, তাই না? আচ্ছা, তো অন্তিমের উষ্ণতা আমাকে বার করতে হবে। তো চাপ, প্রাথমিক অবস্থায় চাপ কত দিয়েছে না 760 mmHg, 760 mmHg। আচ্ছা, অন্তিমের চাপটা বলেছে দেখো দ্বিগুণ হয়েছে, চাপটা প্রায় দ্বিগুণ, তার মানে 2 × 760 লিখতে পারি mmHg। ক্লিয়ার? তো এবারে ফর্মুলা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তো P1 এর ভ্যালু বসিয়ে দেবো। তো P1 এর ভ্যালু 760, V1 এর ভ্যালু হচ্ছে x ডিভাইড বাই T1 হচ্ছে 293। আচ্ছা, P2 হচ্ছে কত, 2 × 760। আচ্ছা, V2 কত, V2 হচ্ছে x ডিভাইড বাই T2। তো T2টা আমাকে তো ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, যা যা কাটার কেটে দিই, 760 কাটলো, x কাটলো, তাহলে T2 ইজিক্যাল টু কত আসছে না 2 × 293, তার মানে 6 9 × 18 8 1 2 × 4 5 586 কেলভিন। তাহলে একে যদি সেলসিয়াসে প্রকাশ করতে হয় 586 মাইনাস 273 করতে হবে, দিলে কি হবে, সেলসিয়াসে কনভার্ট হবে। তো সেলসিয়াসে কত হবে না 313 এত ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হচ্ছে? তো যাদের যাদের অ্যান্সার ম্যাচ করেছে খুব ভালো। তো নেক্সট এর অথবা কোশ্চেনটাকে লক্ষ্য করো, এর অথবা কোশ্চেন দেখো, অথবা কোশ্চেন কি বলেছে, একই চাপে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.184 হাইড্রোজেনের যে আয়তন হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.7 গ্রাম অপর একটি গ্যাস ওই আয়তন দখল করে, গ্যাসটার আণবিক ভর কত? আচ্ছা, তাহলে অন্য গ্যাসটার আণবিক ভর বার করতে বলেছে। তাহলে প্রথমে আমি ধরবো হাইড্রোজেন গ্যাস, আরেকটা আমি ধরবো কি, যে কোনো গ্যাস, অন্য গ্যাস ধরে রাখলাম, অন্য গ্যাস। আচ্ছা, তো প্রথম গ্যাস হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা কত বলেছে? আচ্ছা, বলে দিচ্ছে একই চাপে, তার মানে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে চাপ যদি আমি x সেন্টিমিটার অফ Hg, সেন্টিমিটার Hg ধরবো না, x অ্যাটমসফিয়ার যদি ধরি, কেন অ্যাটমসফিয়ার ধরলে সুবিধা হচ্ছে কি, আর এর ভ্যালুটা আমি 0.082 বসাতে পারবো। এটা কি হবে, এত লিটার অ্যাটমসফিয়ার ইন্টু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো এর ক্ষেত্রে আমরা আর এর ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 বসাবো। আচ্ছা, উভয় ক্ষেত্রে চাপ কি সমান, x সেন্টিমিটার x অ্যাটমসফিয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো একই আয়তন দখল করে, তাহলে ভি কত, হাইড্রোজেনের আয়তন
হাইড্রোজেনের আয়তন যদি ওয়াই লিটার ধরতে হবে আমাকে, যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে নিয়েছি, তাহলে এরও ভি কত হবে ওয়াই লিটার। ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেনের ভর কত? গৃহীত ভর যেটা ডব্লিউ কত? 0.184 এত গ্রাম। হাইড্রোজেনের আণবিক ভর এম কত হয়ে থাকে? 2 গ্রাম। আচ্ছা, অন্য গ্যাসের ভর কত? ডব্লিউ বলেছে 3.7 গ্রাম, 3.7 গ্রাম। আচ্ছা, অন্য গ্যাসের আমাকে এম বার করতে হবে। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের টি কত দিয়েছিল, উষ্ণতা কত দিয়েছিল? দেখো 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 17 সাথে 273 আমাকে যোগ করে কেলভিনে কনভার্ট করে নিতে হবে, 290। আচ্ছা, এর ক্ষেত্রে টি আমাকে বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রে টি দেওয়া আছে 25 ডিগ্রি, বার করতে এম বার করতে হবে কি এম। তাহলে টি দেওয়া আছে 25 প্লাস 273 করে কেলভিন করে নিলাম, তার মানে কত আসছে? 298 কেলভিন। আচ্ছা, তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, আচ্ছা এই সাইডটা একটু মুছতে হচ্ছে, একটু মুছে নি এই সাইডটা, জায়গাটা কোলাবে না, এই সাইডটা একটু মুছে নিচ্ছি। দাগ নাম্বার কত না 4.1 এর অথবা, তাও লিখে দিচ্ছি অথবা এটা 4.1। আচ্ছা, তো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটির ফর্মুলা, পিভি ইকুয়ালস টু এন আর টি। তো পিভি ইকুয়ালস টু এন মানে কি হয়ে থাকে? ডব্লিউ বাই এম আর টি। আচ্ছা, পিভি কত হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে? পিভি হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, ডব্লিউ কত না 0.184, এম হচ্ছে কত 2, আর হচ্ছে কত 0.082 ইন্টু টি হচ্ছে কত 290, টি হচ্ছে 290। আচ্ছা, এটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে গেল। আচ্ছা, অন্য গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র এই ফর্মুলাটা থেকে আমরা বসাবো যে পিভি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি। আচ্ছা, পিভি কত না এক্স ওয়াই, ডব্লিউ কত বলেছে 3.7, এমটা তো আমাকে বার করতে হবে, আর কত 0.082 ইন্টু টি হচ্ছে কত 298, টি হচ্ছে 298। ক্লিয়ার? আচ্ছা, দেখো দুজনের ক্ষেত্রে বাম পক্ষ সমান, তো ডান পক্ষ একে একে সমান হয়ে যাবে। তাহলে 0.184 ইন্টু 0.082 ইন্টু 290 বাই 2 করলাম, আর পয়েন্টগুলো যদি ওঠানোর থাকে উঠিয়ে দাও, ইন্টু 1000, আর এই পয়েন্টটাকে যদি ওঠাই তাহলে ইন্টু 1000। ক্লিয়ার? আচ্ছা, এ পাশেরটা কি হবে? সমান হয়ে যাবে 3.7 ইন্টু 0.082 ইন্টু 298 ডিভাইডেড বাই এম, তাই তো? আচ্ছা, তো পয়েন্টটাকে উঠিয়ে দিই, এরও উঠিয়ে দিলাম, 10 করে নিলাম, এরও উঠিয়ে আমি কি করলাম 1000 করে নিলাম। তো 1000কে 1000 ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, তাই তো? আর কোনো ক্যান্সেল? আচ্ছা, নেক্সট লাইনে একটু দেখে নিই, 184 গুণিতক 290 ডিভাইডেড বাই এটা কত আসছে 200 ইকুয়ালস টু এ পাশে কত থাকছে 37 গুণিতক 298 বাই এম। আচ্ছা, তো এবারে কাটাকাটি করতে পারো, তো এমটাকে আমি বার করে দেবো। তো অঙ্কটা একটু জটিল আছে, সেহেতু আমি অঙ্কটা এম বার করে দিচ্ছি, আমি ক্যালকুলেটরের সাহায্যে বার করে দিচ্ছি। তো এমটা কত আসছে দেখো 100, আচ্ছা করছি 37 গুণিতক 298 গুণিতক 20 ভাজিতক 184 গুণিতক 29, 41.32। কত আসছে? 41.32। তো লিখে দেবে এমটা কত 41.32 এত। তাহলে আণবিক ভরের একক কি হয়? গ্রাম পার মোল হয়েছে, গ্রাম পার মোল। ক্লিয়ার হয়েছে? আণবিক ভরের কিন্তু একক থাকে। 16 হয়েছে। এটা অঙ্কটা খুব সুন্দর ছিল। 4.1। এরপর নেক্সট আসছে 4.2। চলো 4.2 এর অঙ্ক দেখি, রাফ করে দিলাম। 4.2 একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো, আমি সরে যখন গেছিলাম একটা স্ক্রিনশট নিয়ে নেবে। 4.2 দেখো 4.2 অঙ্ক কি বলেছে।
4.2। তো 4.2 দাগ নাম্বার বলেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, বিশুদ্ধ সমীকরণ আমাকে আগে বানাতে হবে NaOH প্লাস এর সাথে আমাকে H2SO4 এর বিক্রিয়া করাতে হবে, দিলে উৎপন্ন হয় কি Na2SO4 প্লাস কি উৎপন্ন হবে জল। ব্যালেন্স করে নেব। তো Na2 সোডিয়াম দুভাগ আছে, তাহলে এখানে সোডিয়ামের দুটো পরমাণু, এখানে দুটো পরমাণু হয়ে গেল, হাইড্রোজেন 2 2 4, অক্সিজেন SO4 তো চলে এসছে, হাইড্রোজেন 2 2 4, অক্সিজেন দুটো, তাহলে এখানটায় 2 করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবারে ব্যালেন্স কিন্তু হয়ে গেছে। তো আমাকে বলেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে এইটার উপরে আমি স্টার মার্ক দিলাম আর এইটার উপরে স্টার মার্ক দিলাম, কেননা এই দুটোর মধ্যে আমাকে খুঁজতে হবে। তাহলে এই দুটোর, এই বিশুদ্ধ সমীকরণে এই দুটোর ভর কত, যে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে কত গ্রাম H2SO4 প্রশমিত করছে, বিশুদ্ধ সমীকরণ থেকে আগে দেখে নাও। তাহলে 2 ইন্টু Na হচ্ছে কত 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে 2 ইন্টু, তাহলে এটা সমান কত আসছে, তাহলে 23 যুক্ত 16 প্লাস 1 মানে কত আসছে 40, তার মানে কত আসছে 80 গ্রাম। আচ্ছা H2SO4 কত লাগছে না, H2 হাইড্রোজেন 1 গুণিতক 2, আচ্ছা প্লাস সালফার 32, হাইড্রোজেনের কত হয়ে থাকে 1, যেহেতু দুটো পরমাণু রয়েছে তার ইন্টু 2 করে দিলাম, প্লাস অক্সিজেন কত 4টা রয়েছে, অক্সিজেনের কত হয়ে থাকে 16, তাই তো। আচ্ছা তাহলে কত পেলাম 2 প্লাস 32 প্লাস 64, তার মানে কত আসছে 98। তার মানে দেখো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য 98 গ্রাম H2SO4 এর প্রয়োজন। ঠিক আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। এবারে লিখি যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন হয়, H2SO4 প্রয়োজন হয় কত 98 গ্রাম। ক্লিয়ার হয়েছে? আমাকে 4 গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে একে কত হবে না 98/80। আচ্ছা 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত লাগবে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কত করলাম 98 গুণিতক 4 ডিভাইড বাই 80, তাই না। আচ্ছা তাহলে একে আমরা ভাগ করব, তো একে আমরা ভাগ করে নেব। দেখো এটাকে যদি ভাগ করি কত আসছে 20, একে যদি ভাগ করি 49, নিচে আসছে 10, আর কাটার দরকার নেই, কেন না 49/10 গ্রাম, একে আমরা কি বলতে পারি 4.9 গ্রাম। ক্লিয়ার? একে আমরা কি বলতে পারি 4.9 গ্রাম তোলা হয়েছে। তো নেক্সট আরেকটা আসছে 4.5। তো 4.5টা আমি বুঝতে পারিনি, যেটা মানে এমনি শর্ট টাইপের কোশ্চেনগুলো ঢুকে আছে, দাগ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য থিওরি কোশ্চেন আমি তুলতে পারিনি, তাহলে তুলে দিতাম। তা 4.5টা একটু দেখে নাও, দেখো এইটুকুর মধ্যে হয়ে যাবে 4.5। আচ্ছা দেখো যে গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো F = R/2 ফর্মুলা থেকে R কত দিয়েছে 20 সেন্টিমিটার বাই 2, তার মানে কত আসছে 10 সেন্টিমিটার। তো ফোকাস দৈর্ঘ্য কত হবে 10 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন বলেছে অতিবেগুনি রশ্মির একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। যে অতিবেগুনি রশ্মির ব্যবহারিক প্রয়োগ আমরা কি লিখব, যে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়। বিজ্ঞানে আরেকটা মনে রাখো, জলের বিশুদ্ধীকরণে ব্যবহৃত হয়। আমরা জলের বিশুদ্ধীকরণে আল্ট্রাভায়োলেট রশ্মি আমরা প্রয়োগ করে থাকি। তো নেক্সট তার সাথে আরেকটা কোশ্চেন ছিল, রোদ চশমার ফোকাস দৈর্ঘ্য কত। রোদ চশমার ফোকাস দৈর্ঘ্য লিখে রাখো, রোদ চশমার ফোকাস দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার। কত হয়ে থাকে 25 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? মানুষের স্বাভাবিক দৃষ্টিতেই ওর ফোকাস দৈর্ঘ্য রয়ে থাকে। তো আজকের মতো 241 পেজের এইটুকুই অঙ্ক ছিল। আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি চাই যে তোমরা মাধ্যমিকে যেন একটা ভালো রেজাল্ট করতে পারো, একটা স্কোর করতে পারো। তো যারা ভালো স্কোর করবে তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
তো এইটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করব। তো আমি কামনা করছি তোমাদের পরীক্ষা ভালো হোক। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে। বেস্ট অফ লাক, গুড নাইট।